জেনারেল ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে আমি তোমাদেরকে আজকের লেকচারে এই টপিকগুলো কভার করব। তো ঠিক আছে, দেখো এখানে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সেট কি। তো সেট হচ্ছে কোনো উপাদানের একটা সমষ্টি, ঠিক আছে। যেমন আমরা কি বলি যে ডিনার সেট, হ্যাঁ। তো যদি বলি যে ডিনার সেট, আমরা এটা বলি বাজারে কিনতে যে ডিনার সেটটা দেন, তো ডিনার সেটের ভিতরে কি কি থাকে? ডিনার সেটের ভিতরে থাকে হচ্ছে প্লেট, প্লেট থাকে, ঠিক আছে। তারপরে কি থাকে, গ্লাস থাকে, তারপরে হচ্ছে কাপ, মানে আবার দেখো কাপ পিরিচের যে সেটটা হয় যেটা টি সেট বলে, তো সেই কাপ পিরিচও থাকে এর ভিতরে, ঠিক আছে। এরকম আরও অনেক কিছু চামচ থাকে। আহ, তো আরও কি কি থাকে, অনেক কিছু অনেক কিছু, একটা ডিনার সেটের ভিতরে অনেক কিছু থাকে, ঠিক আছে। তো যেই যে ডিনার সেটের ভিতরে যা যা থাকে, এই টোটাল টোটাল যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যেই সেট দ্বারা প্রকাশ করা হয়, মানে যা যেভাবে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, এটাই হচ্ছে একটা সেট, ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, তো জোড় সংখ্যার সেট যদি হয়, তো এটাকে আমরা লিখতে পারি না যে হচ্ছে, আচ্ছা ধনাত্মক লিখি আর একটু সহজ করি, ধনাত্মক। তো এখানে লিখতে পারি 2, 4, 6, 8, 10, এগুলো সবই ধনাত্মক জোড় সংখ্যা সেট, ঠিক আছে। তো সেট হচ্ছে বিভিন্ন উপাদানের সমষ্টি যেখানে থাকবে। তো এইখানে কিছু বিষয়টা মনে রাখা দরকার। যেমন আমি যদি বলি যে ধনাত্মক জোড় সংখ্যা সেট, এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এই 2, 4, 6, 8 এইগুলোকে এই সেটের উপাদান বলে, উপাদান বা এলিমেন্ট, এদেরকে উপাদান বলে, ঠিক আছে। আচ্ছা, তো এই উপাদানটাকে বলা হয় টু বিলংস টু এস, মানে এই 2 এসের ভিতরে আছে, এস সেটের ভিতরের একটা উপাদান, তার মানে 2 উপাদান এস সেটের ভিতরে আছে, এটাকে বলা হয় বিলংস টু, ওকে। আচ্ছা, যদি আমি বলি যে 3 বিলংস টু এস, তাহলে এই কথা কি সত্য? না, কারণ কি বিজোড় সংখ্যাটা কখনোই এস এর ভিতরে থাকবে না, তাই না? বিজোড় তো নেই, এটা তো জোড় সংখ্যার সেট, তাহলে এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু, ঠিক আছে, ডাজ নট বিলংস টু এস, 3 ডাজ নট বিলংস টু এস। তো এই সেটকে আবার দুইভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা অলরেডি আমরা করে আসছি। তো তালিকা পদ্ধতির আরও নাম আছে, যেমন এটাকে বলা হয় রোস্টার মেথড, রোস্টার বা টেবুলার, ঠিক আছে, এই টেবুলার মেথডও বলা হয়ে থাকে। তো এখন এখানে আমরা যদি দেখি যে তালিকা পদ্ধতির উদাহরণ তোমাদের বইতে যেমন দেওয়া আছে, সাপোজ এ, আমাদের সংখ্যাগুলো দেওয়া থাকবে, যেমন আমরা যদি বলি যে 1, 2, 3, 4 এরকম আছে ইনফিনিটি পর্যন্ত সংখ্যা। তো এটাকে কি বলে? এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? আর স্বাভাবিক সংখ্যাটা কি, আমরা 1 নম্বর অধ্যায়ে পড়ে আসছি যে এখানে বাস্তব সংখ্যার ভিতরে স্বাভাবিক সংখ্যা কোনটা ছিল, কোনটা বাস্তব সংখ্যা ছিল, আমরা সব পড়ে আসছি। তো এখান থেকে দেখলে বুঝবো স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে বা ন্যাচারাল নাম্বার। তো এই যে স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। তো এইটাকে এই যে কমা দ্বারা, সংখ্যা দ্বারা প্রকাশ করে আমরা টোটালটা যে লিখতেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এইভাবে প্রকাশকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতি, কমা দিয়ে দিয়ে লিখতে হয়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি এটা নিয়ম মেনে চলে, ঠিক আছে, এই জন্য এটা একটা রুল মেথড ফলো করে, ঠিক আছে, এটা একটা রুল ফলো করে। তো এটাকে রুল মেথডও বলা হয়, এই পদ্ধতিটাকে রুল মেথডও বলা হয়। তো কেমন, যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে ন্যাচারাল, আচ্ছা আমি বলি যে ন্যাচারাল নাম্বার যেটা আছে 1, 2, 3, 4, 5 করতে 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 ইনফিনিটি। এখন এই ন্যাচারাল নাম্বারের ভিতরে আমরা কি কি কন্ডিশন পাই, এইবার আমরা লিখব। এটা গেল হচ্ছে
এইটা গেল তালিকা পদ্ধতি। আর আমরা এইখানে লিখব হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন। ওকে, আচ্ছা। তো সেট গঠন পদ্ধতিতে আমরা খুব সংক্ষেপে লিখব, যেখানে আমরা একটা রুল ব্যবহার করব, যে রুলের ভিতরে ফেলাইলে সকল অঙ্কই মিলে যাবে, মানে সকল সংখ্যাই সেই রুলের ভিতরে চলে আসবে। যেমন আমরা যদি লিখি এক্স, এটাকে বলা হয় সাজ দ্যাট। ঠিক আছে, তোমাদের বইতে এটা দুইটা ফুটা দেওয়া থাকে, এই যে এটাকে বলা হয় সাজ দ্যাট, বা যেন, বাংলায় বলে যেন। এক্স যেন, এক্স ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এইখানেই দেখো, এখানে এক্স, আমি এই একটা সংখ্যা দ্বারাই সব কিছু বোঝাচ্ছি। এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তো এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি কি হইতে পারে, বা এটাকে আমরা এইভাবে যদি লিখি যে এক্স যেন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এইভাবেও যদি লেখা হয়, ন্যাচারাল নাম্বার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই যে এক্স, এই এক্সের এখানে 1 বসবে, 2 বসবে, 3 বসবে, 4 দ্বারাও এক্সকে প্রকাশ করায়, 5 দ্বারাও এক্সকে প্রকাশ করায়। এইভাবে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না? তো সেট গঠন পদ্ধতিতে তোমাদের বইতে বাংলা কথাও লেখা থাকে, আবার এইভাবেও যদি আমরা বিলংস টু দিয়ে বা কোনো রুল ফলো করে লিখতে পারি তাও চলবে। তো সেট গঠন পদ্ধতি অনেকভাবেই লেখা হয়। আচ্ছা, এখন বিভিন্ন প্রকার যে সেটগুলো আছে এইগুলো তোমাদের একটু জেনে থাকা লাগবে। যেমন বাস্তব সংখ্যা সেটকে 8 দ্বারা প্রকাশ করে। এটা -ইনফিনিটি থেকে -3, -2, -1, 0, 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত। তো এইটা কিন্তু, এখানে কিন্তু বাস্তব সংখ্যার ভিতরে কিন্তু পূর্ণ সংখ্যাও থাকবে, মানে মূলদ অমূলদ দুইটাই থাকবে। ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যাও থাকবে, আবার ভগ্নাংশও থাকবে। ওকে, তো ভগ্নাংশের ভিতরে আবার কি থাকে, ওই যে সসীম ভগ্নাংশ, যেটা অলরেডি পড়ে আসছি বা এর 1 নম্বর অধ্যায়ে, সসীম, আর একটা হচ্ছে অসীম, আর একটা অসীম। আচ্ছা, এরপর হচ্ছে অঋণাত্মক। অঋণাত্মকটাকে হোল নাম্বার বলা হয়। তো এটাকে যদি আমরা প্রকাশ করি 0 থেকে 1, 2, 3 ডট 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 ইনফিনিটি। ওকে, এবং এই যে অঋণাত্মক সংখ্যাটা হচ্ছে আমাদের যে এই 0 থেকে শুরু করে এই পাশে যে জিনিসটা আছে সেটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা কি হইতে পারে? ন্যাচারাল নাম্বার একটু আগে দেখাইছি, 1, 2, 0 বাদে যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে, 4, 5, 6, ঠিক আছে, এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং সেটা কি হবে? -ইনফিনিটি থেকে -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি। এইটাই কিন্তু অনলি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু অনলি পূর্ণ সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার এটাও কি হবে? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তো মূলদ সংখ্যাটা কেমন হইতে পারে? অসংখ্য মূলদ সংখ্যা লেখা যায়। তো আমরা যদি এইটাকে সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে P/Q মেথডে থাকবে, তাই না? মূলদ সংখ্যাকে P/Q দ্বারা প্রকাশ করা হয়, যেন সাজ দ্যাট। তো এই সাজ দ্যাটকে কিন্তু একটা কথা বলে আসি, এই সাজ দ্যাটকে কিন্তু এরকম দাগ দিয়েও প্রকাশ করা হয়, এবং এটা কারেক্ট আছে। ঠিক আছে, তো বইতে নাই, তোমাদের বইতে নাই, বাট এটা এইভাবে প্রকাশ করা যায়। তো পি কমা কিউ, এটা কি হবে? এটা জেড পূর্ণ সংখ্যা, পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে, এবং জেড কখনোই শূন্য
এবং 1 হবে না, ঠিক আছে, 0 এবং 1 হবে না। লাস্টে বাংলা কথা না লিখলেও চলবে। ওকে, এরপর হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যাকে আমরা কিউ বার দ্বারা প্রকাশ করি। তো এটা হচ্ছে কেমন, যেমন এক্স, যেন এক্স বিলংস টু কিউ বার এবং কিউ বার বাস্তব সংখ্যা থেকে যত মূলদ সংখ্যা আমরা বাদ দিয়ে দেব সব কিছুই আমরা অমূলদ সংখ্যা পাবো, ঠিক আছে, আমরা সব অমূলদ সংখ্যা পাবো। ওকে, তো এরপর আমাদের উদাহরণের প্রথম অঙ্কটা দেখো বইয়ের। বলে আসছে যে 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেওয়া আছে এ কি 7, 14, 21, 28। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছি। দেখো এই যে 7, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7, মানে এটা কি 7-এর গুণিতক না? তাহলে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে এ সেটটাকে কিভাবে লেখা যায়? এক্স যেন, আচ্ছা তোমরা ডটই দাও, আমাদের বইতে দেওয়া আছে এক্স যেন এক্স 7-এর গুণিতক, 7-এর গুণিতক। ওকে, এক্স হচ্ছে 7-এর গুণিতক এবং এই এক্সটা মানে এখানে 7-এর গুণিতক 7 থেকে 28-এর ভিতরে থাকতে হবে। তো আমি এটাকে লিখতে পারি 7-এর সমান এক্স এবং 28-এর ভিতরে। তার মানে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 7 থেকে 28-এর ভিতরে এবং এক্স 7-এর গুণিতক। তো এক্স 7-এর গুণিতক কী হইতে পারে? আমরা 7-এর গুণিতক 7, 14, 21, 28, তাই না? যেহেতু ইকুয়াল আছে এখানে তার মানে 28ও আসবে, ইকুয়াল আছে 7ও আসবে। তার মানে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন আমাদের বলতেছে যে বি সমান সমান, আচ্ছা এইটাকে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক্স 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক। তো আমরা জানি যে 28 সমান সমান 28 1 28, আমরা আগে গুণনীয়কগুলো বের করব। তারপরে কাছাকাছি কি আছে? 2 আছে, 14 2 28। তারপরে কি 3 কি আছে? 3 দিয়ে করা যায় না। তারপরে 4, হ্যাঁ 4 দিয়ে করা যায়, 4 7 28। আর কি 28 দিয়ে যায়? 28-এর ভিতরে আর কিছু যায় না। তার মানে এখানে গুণনীয়ক, অতএব 28-এর গুণনীয়ক সমূহ কি কি? 1 2 4 7 14 28। সুতরাং বিটাকে আমরা কিভাবে লিখতে পারি? তালিকা পদ্ধতিতে 1 2 কমা দিয়ে দিয়ে লিখতে হবে, সবগুলো উপাদানকে কমা দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে কোশ্চেনটা বলছে 3 নম্বর উদাহরণ। তো বলছে এখানে সি এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার 18 থেকে ছোট, এক্স স্কোয়ার 18 থেকে ছোট। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা জানি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ কি কি হইতে পারে? 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। জিরো কিন্তু আসবে না, প্রথম কথা জিরো আসবে না, কারণ জিরো ধনাত্মক না, জিরো অঋণাত্মক অধনাত্মক পূর্ণ সংখ্যা। তো
এখন আমরা কি করব, সুতরাং x সমান সমান 1 হলে, প্রথম উপাদানটা নিই, 1 হলে x স্কোয়ার সমান সমান কত, 1। এই 1টা কি 18 থেকে ছোট? ইয়েস, ছোট। আচ্ছা, x সমান সমান 2 হলে x স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, তাই না? তো 2 স্কোয়ার মানে কত, 4। 4 কে 18 থেকে ছোট? হ্যাঁ, এটা রাইট আছে। x সমান সমান 3 হলে x স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার, তো 9, 9 18 থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে। 4 হলে x স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, 16, 16 18 থেকে কি ছোট? হ্যাঁ ছোট, ঠিক আছে। x সমান সমান 5 হলে x স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, তো 25, 25 কি 18 থেকে ছোট? না, এটা মিথ্যা কথা। তার মানে এর পরেরগুলো সবই মিথ্যা কথা, আমরা কেটে দেবো এইভাবে। তার মানে আমরা 25 পর্যন্ত যাব না। অতএব আমাদের তাহলে সেটটা কি আসতেছে, সি সমান সমান আসতেছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমি নিছি না, এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে আমার কিন্তু শুধুমাত্র 1 থেকে 4 এই পর্যন্ত আসতেছে, তাই না? তো 1 থেকে 4 যদি এই পর্যন্ত আসে, 5 যেহেতু আসতেছে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3 4। এই সেই ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে স্কোয়ার করলে 18 থেকে ছোট হয়। ওকে, ও আচ্ছা, এরপরে কাজ আছে, দুইটা কাজ। তো প্রথম কাজ, ক নাম্বারে আমাদের কি দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে সি সমান সমান -9 -6 -3 3 6 9। তো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো একটা জিনিস আমরা এখানে খেয়াল করতে পারতেছি যে এইটা -9, তাই না? এটা কি 3 দ্বারা বিভাজ্য না? এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অথবা বলা যায় যে এইগুলো সবই 3-এর গুণিতক, তাই না? তো যেহেতু গুণিতকের ক্ষেত্রে আমরা পজিটিভগুলো ব্যবহার করি, মাইনাসের ক্ষেত্রে আমরা 3 দ্বারা বিভাজ্যটাই ব্যবহার করব। অতএব আমরা এটাকে কি লিখতে পারি, এক্স যেন এক্স বিলংস টু, এরা কি সব পূর্ণ সংখ্যা না? এক্স বিলংস টু জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এবং এক্স 3-এর গুণিতক, ঠিক আছে। এবং কি কি আসতেছে আমি একটু দেখাই, 3টা শর্ত। এক্স এরা পূর্ণ সংখ্যা, এক্স মানে এরা সব 3-এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য, এক্স 3 দ্বারা বিভাজ্যই লিখি, এক্স 3 দ্বারা বিভাজ্য। যেহেতু নেগেটিভ সাইন আছে, তো নেগেটিভ সাইনের ক্ষেত্রে গুণিতক লেখাটা ঠিক না, তো 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আর কি হইতে পারে, এবং এবং এই এক্স মানে এই সংখ্যাটা কি -9 থেকে +9 পর্যন্ত এবং ইকুয়াল। এখন কথা হচ্ছে এখানে এখানে একটা সমস্যা অ্যারাইজ করছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এবং চলে আসছে 2টা। তো সাধারণত সেট গঠন পদ্ধতিতে 2টা এবং আনাটা উচিত না। এই কারণে এই অ্যান্সারটা আমরা না লিখে আমরা লিখব এই এক্স বিলংস টু জেড, এইটাকে এর ভিতরে পাঠিয়ে দেবো। একই কথা, একই কথা। তো এক্স বিলংস টু জেড যেন, মানে এক্স পূর্ণ সংখ্যা যেন এক্স 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এবং জাস্ট একটা এবং থাকবে, 2টা এবং থাকবে না, এবং -9 থেকে এক্স +9 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা কিন্তু আমরা লিখবো না, ওকে, আমরা লিখবো এইটা, আমরা এইটা ব্যবহার করব। আচ্ছা, সরি, খ নাম্বারটা,
খ নাম্বার আমাদের দেওয়া আছে বি সমান সমান ওয়াই, যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব 18 সমান বা 18 থেকে ছোট। ওকে, আচ্ছা এইবার আমরা কি করব, ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি হইতে পারে, আগেরটাই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল বলে আমি এক্স কিন্তু ধনাত্মকগুলো নিছিলাম, এবার শুধু পূর্ণ সংখ্যা বলছে। তো পূর্ণ সংখ্যা সমূহ কি কি হইতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো সবই কি, এগুলো সবই পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা এখানে কি নেব, ওয়াই নেব এবং দেখব যে ওয়াইয়ের কোন কোন ভ্যালুর জন্য এই কন্ডিশনটা যায়। এখন ওয়াই সমান সমান আমরা আগে পজিটিভগুলো নেব। ওকে, 1 হলে ওয়াই কিউব, 1 কিউব মানে 1, যেইটা 18 থেকে ছোট, তার মানে এইটা কিন্তু সঠিক। আচ্ছা, অসমতার সাইনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে অসমতার সাইনে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে সেটা সত্য হয়। যেমন যদি আমি লিখি 0 থেকে বড়, তাহলে এটা মিথ্যা কথা। কিন্তু আমি যদি লিখি 0 থেকে বড় অথবা সমান 0, তো এইখানে কি প্রথম কন্ডিশনটা 0 থেকে বড়, এই যে এটা 0 থেকে বড়, এটা মিথ্যা কথা, বাট পরেরটা কি সমান, এটা সত্য কথা। তার মানে এই অসমতাটা সত্য। অসমতার ক্ষেত্রে আমাদের একটা মিললেই সেটা সত্য হিসেবে কাউন্ট করি আমরা। ওকে, সুতরাং আমাদের এখানে যেহেতু 1 18 থেকে ছোট কিন্তু সমান তো না, তো সমান লাগবে না, ছোট তো, এটা তো সত্য কথা। আচ্ছা, ওয়াই সমান সমান 2 হলে ওয়াই কিউব সমান সমান কত, 2 কিউব। আর 2 কিউব, ওকে 2 কিউব মানে হচ্ছে 8 কি 18 থেকে ছোট না, এটাও সত্য কথা। ওয়াই সমান সমান 3 হলে ওয়াই কিউব সমান সমান কত, 3 কিউব। 3 কিউব মানে 27 কি 18 থেকে ছোট না, এটা মিথ্যে কথা, তো আমরা কেটে দেবো এইভাবে। এইবার কি আমরা পজিটিভগুলো নিলাম। এবার ওয়াই সমান সমান 0 হলে নেগেটিভের দিকে যাচ্ছি, পাওয়ার যখন বিজোড় হবে তখন আগে পজিটিভগুলো নিবা, মানে যখন লেস দ্যান থাকে আর কি, আগে পজিটিভগুলো নিয়ে তারপরে আমরা নেগেটিভগুলো সবই তো আসে, কারণ পাওয়ার বিজোড় হইলে নেগেটিভ সবই মাইনাস, আর এই পাশে পজিটিভ থেকে নেগেটিভ তো ছোটো হবেই মাস্ট। তো ওয়াই কিউব সমান সমান কত, 0 কিউব। 0 কিউব মানে হচ্ছে 0, যেটা 18 থেকে ছোট, এটাও সত্য কথা। আচ্ছা, ওয়াই সমান সমান, এবার এখানে একটা বাংলা কথা আমরা লিখব, বা একটা তোমরা বের করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াই কিউব সমান সমান কত, -1 হোল কিউব, এটার ভ্যালু হচ্ছে -1, তো -1 হচ্ছে 18 থেকে ছোট। সুতরাং আমরা এখানে লিখতে পারি, অতএব নিচে লিখব, এই কথাটা নিচে লিখব যে ওয়াইয়ের সকল ঋণাত্মক মানের জন্য ওয়াই কিউব 18 এটা সত্য, এই অসমতাটা সত্য। সুতরাং আমাদের বি সেটটা কি আসবে, -ইনফিনিটি থেকে -3, -2, -1, 0, ঠিক আছে 0, এবং কি আসবে, 1 আসবে, 2 আসবে, কিন্তু 3 আসবে না, মানে 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করে আসি, এই অঙ্কটায় আমি একটু ভুল করছি মেবি, এখানে তো আমি খেয়াল করিনি। আচ্ছা, কোথায়,
আচ্ছা, ক নাম্বারটা এটার নাম্বারটা আমি একটু দেখাই। এখানে একটা জিনিস কিন্তু জিরো নাই। ওকে, এই অঙ্কটা বুঝছো? এই অঙ্কটা এইভাবে করতে হবে। আমি নাম্বারটা আবার একটু করে দিই। ক নাম্বারের ক্ষেত্রে আমরা সি যেমন ছিল -9 -6 -3 3 6 9, তো এটা ছিল। এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কি করছিলাম, এক্স বিলংস টু জেড যেন এক্স 3 দ্বারা বিভাজ্য এবং -9 থেকে 9 পর্যন্ত। এইটা আমরা অ্যান্সার লিখছিলাম, কিন্তু এখানে একটা কারেকশন আছে। সেটা কি, 3 দ্বারা বিভাজ্য -9 থেকে 9-এর ভিতরে আর একটা সংখ্যা আছে 0, যেটা আবার 3 দ্বারা বিভাজ্য। 0কে 3 দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়, যেটা পূর্ণ সংখ্যা। তার মানে এটাও তো 0, তো পূর্ণ সংখ্যা। আমরা আগেই বলছি যে এরা হচ্ছে সব পূর্ণ সংখ্যা এবং এরা সবাই 3 দ্বারা বিভাজ্য। তো এই দুইটা কন্ডিশনের ভিতরে 0 চলে আসে, বাট 0 কিন্তু আমাদের এইখানে নাই। সুতরাং এখানে একটা কমা দিয়ে লিখবা এক্স ডাজ নট ইকুয়াল 0। জাস্ট এই কথাটা একটু অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। তো সসীম সেটটা কি? সসীম সেট হচ্ছে যেই সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, যেমন আমরা যদি লিখি তোমাদের বইয়ের একটা অঙ্ক, যে এফ এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে এক্স বড় আর 70 থেকে ছোট। ঠিক আছে? ও বাবা, এ অনেক বড় করে ফেলছে। আমি এটাকে আর একটু ছোটো করি, 30 থেকে বড় এরকম মৌলিক সংখ্যা। আমি লিখি মৌলিক সংখ্যা যেটা 1 থেকে বড়, 10 থেকে ছোট। তো এরকম সংখ্যা কি কি হইতে পারে, 2 3 5 7, এরা সবাই মৌলিক সংখ্যা। তো যারা কি 1 এবং 10-এর ভিতরে আছে। তো এটা একটা সসীম সেট, কারণ এটাকে এই যে আমরা কোনো কিছু ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি না। ইনফিনিটি মানেই তো অসীম, বাট অসীম সেটের ক্ষেত্রে আমরা ইনফিনিটি পর্যন্ত যাব। যেমন মূলদ সংখ্যার সেট কি হয়েছিল, পি বাই কিউ আকারে প্রকাশ করছিলাম এবং পি কিউ সহমৌলিক ছিল, কমা কিউ ডাজ নট ইকুয়াল 1। ঠিক আছে, কিউ ডাজ নট ইকুয়াল 1। তো এটাই ছিল। এখন এই মূলদ সংখ্যার ভিতরে তো অনেক কিছু আছে, যেমন হাফ আছে, 1/3 আছে, 1/4 আছে, 1/5 আছে, 1/6 আছে, কত কিছু আছে, তাই না? অনেক কিছু মূলদ সংখ্যার ভিতরে চলে আসে। আবার ন্যাচারাল নাম্বারকে আমরা লিখতে পারি 1 2 3 4 5, ধনাত্মক যত পূর্ণ সংখ্যা সব ন্যাচারাল নাম্বারের ভিতরে আসে। তাহলে এই দুইটা কি, এই দুইটা অসীম সেট। যেমন বাস্তব সংখ্যার সেট অসীম সেট, তাই না? তো এইগুলোই হচ্ছে। তারপর অঋণাত্মক সংখ্যার সেট অসীম সেট। তো এইগুলো হচ্ছে অসীম সেটের ভিতরে পড়ে, যেইটাকে আমরা আসলে কয়েকটা সংখ্যা দ্বারা প্রকাশ করি না, অসীম সংখ্যা যার মধ্যে চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু নির্ণয় করতে বলছে, আমরা জাস্ট বলে বলে যাব। যেমন ক কি সসীম, ক কিন্তু সসীম, দেখেই বোঝা যাচ্ছে, মাত্র 3টা উপাদান আছে। খতে 2^10, এটাও 3টা উপাদান, মানে কয়েকটা উপাদান আছে, যেটা শেষ হয়েছে তো অ্যাটলিস্ট, এটা সসীম। এরপরে গ নাম্বারটা কি, এই চলতেই আছে না, 3^1 2 3 4 5 এভাবে অসীম চলতেই থাকবে, তো এটা অসীম। তারপরে ঘ নাম্বারে কি বলছে, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক্স, আচ্ছা ঘ নাম্বারটা যদি আমরা একটু তাকাই, এক্স 4-এর থেকে ছোট, তো 4-এর থেকে ছোট তো মাইনাস সবই, তাই না? মাইনাস যা আছে সবই তো এর ভিতরে পড়বে, 0 1 2 3, তো 4-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা তো এইগুলো। তো এটা কি অসীম না, মাইনাস অসীম, তার মানে এটাও অসীম। এরপর নাম্বার কি বলতেছে,
আচ্ছা, এই যে সমমৌলিক কিউ একের থেকে বড় হবে, ওকে ফাইন। তাহলে এটা কি অমূলদ সংখ্যার সেট, তো এটাও কি অসীম, সরি এটা মূলদ সংখ্যার সেট, এটাও অসীম। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ওয়াই ন্যাচারাল নাম্বার, ওকে, এবং ওয়াই স্কোয়ারের থেকে 100 বড় কিন্তু ওয়াই কিউব থেকে ছোট, যখন আমাদের দুইটা অসমতা সাইন দ্বারা কোনো কিছুকে আটকিয়ে ফেলবে, সীমাবদ্ধ করে ফেলবে, ওটা অবশ্যই সসীম সেট হবে। ওটা কি হবে, সসীম সেট হবে। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট। তো এখান থেকে এমসিকিউ আসে, বেশ এমসিকিউ আসে। উপসেটগুলোটা কি, আমি একটা সেট নিই, যেমন 1 2 3। উপসেট হচ্ছে কোনো একটা সেটের উপাদানগুলো নিয়ে আমি কতভাবে সেট গঠন করতে পারি সেটা। যেমন আমি যদি একটা নিই, একটা একটা করে উপাদান নিই, তো একটা করে উপাদান নিয়েও কিন্তু একটা সেট গঠন হয়, এটাকে সিঙ্গেলটন সেট বলে, তোমাদের বইতে নাই। তো এরপরে কি 2 নিয়ে, শুধুমাত্র 2 নিয়ে, শুধুমাত্র 3 নিয়ে কিন্তু আমি একটা সেট গঠন করতে পারি। শুধু 1 2 3 নিয়ে আমি একটা, সরি দুইটা দুইটা করে নিই, দুইটা দুইটা করে নিই। প্রথমে সিঙ্গেল নিলাম, তারপরে ডাবল করে নিই, 1 2 নিই, 1 3 নিই, 1 2 1 3 2 3 2 3, তিনটা তিনটা করে নেওয়া হয়ে গেছে। আচ্ছা সরি, দুইটা করে নেওয়া হয়ে গেছে। এবার তিনটা করে নিই, 1 2 3। টোটাল কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7টা। এখন কথা হচ্ছে এদের ভিতরে, প্রতিটা সেটের ভিতরে একটা করে ফাঁকা সেট থাকে, একটা করে ফাঁকা সেট থাকে, ঠিক আছে। তো ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0, ঠিক আছে। তো আমাদের এই প্রত্যেকটা সেটের ভিতরে একটা করে ফাঁকা সেট থাকে। এই সমস্ত সেটগুলোকে বলা হয় এই এ সেটের উপসেট। এই এ সেটে কি উপসেট, এই উপসেটকে আমরা আমরা এরকম প্রকাশ করি, ওকে। আমরা এইভাবে এটাকে প্রকাশ করি যে সাবসেট, উপসেট বা সাবসেট দ্বারা আমরা এইভাবে প্রকাশ করি। যেমন আমি যদি লিখি যে বি, সাপোজ এখান থেকে আমি একটা সেট নিলাম, মনে করো 1 3, এই যে এটা নিছি, তাহলে এই 1 3 কি 1 2 3 থেকে আসছে না? তাহলে আমরা লিখতে পারি বি সাবসেট অফ এ, ওকে। আপাতত এইটা একটু মনে রাখো, কারণ একটু পর আবার চেঞ্জ হবে। এখন উপসেট সংখ্যার দিকে যদি আমি একটু তাকাই, তো উপসেট সংখ্যা এখানে কয়টা পাইছি, এর উপাদান সংখ্যা ছিল কত, এর উপাদান সংখ্যা ছিল n সমান সমান, আমি ধরলাম 3, উপাদান সংখ্যাকে আমি n দ্বারা প্রকাশ করতেছি। উপসেট সংখ্যা টোটাল পেয়েছি কত, 8টা। তো 8কে লেখা যায় না 2 টু দি পাওয়ার কিউব, তাহলে 2 টু দি পাওয়ার n দ্বারা উপসেটগুলোকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে রুলস। কোনো একটা সেটের উপসেট সংখ্যা কয়টা আছে এটা বুঝতে গেলে আমাদের 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে, মানে 2 টু দি পাওয়ার n বসাইলেই হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে আমাদের একটা এ সেট আছে যার উপাদান হচ্ছে 1 2 3 4, তাহলে এর উপসেট কতগুলো উপসেট হইতে পারে। 2 টু দি পাওয়ার এর উপাদান কয়টা, 4টা, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16টা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের একটা টপিক আবার আসবে, এটা গেল উপসেট। এখন আমাদের আর একটা টপিক, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট হচ্ছে তারাই যে, এইগুলো সবই তো উপসেট। তো প্রকৃত উপসেটগুলো হচ্ছে তারাই, এই প্রত্যেকটা উপসেটের ভিতরে দেখতে হবে কোন সেটটা মূল সেটের সাথে মেলে, এই যে এটা। তো যে মূল সেটের সাথে মিলছে এইটাই তো আমাদের এ সেট। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি এ সেট তার নিজেরই আবার উপসেট, তার মানে প্রত্যেকটা সেট নিজের উপসেট।
ক্লিয়ার? এখন যদি আমরা একটু তাকাই, এই এটাকে যদি বাদ দিই, এইখান থেকে, তাহলে বাকি যে উপসেটগুলো থাকে মানে 1 2 3 এই উপসেট বা এই সেটটাকে যদি বাদ দিই, তাহলে বাকি যেই সেটগুলো থাকে এই সেটগুলোকে বলা হয় হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের ক্ষেত্রে যেমন আমরা এখানেই লিখছিলাম, প্রকৃত উপসেটকে আমরা এভাবে প্রকাশ করি, ঠিক আছে? যেমন বি 1 আর 3 আছে, কিছু মিসিং আছে, তাই না? যেমন 2, তার মানে বি আমরা লিখতে পারি যে প্রপার সাবসেট অফ এ, প্রকৃত উপসেট, প্রপার সাবসেট অফ এ। ক্লিয়ার? সুতরাং এই যে আমরা এখানে যে লিখছি না, এটা আসলে লেখা ঠিক না, এটা প্রপার সাবসেট হবে, বি প্রপার সাবসেট। একমাত্র একেই আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তার মানে বি কি, বি এর একটা উপসেট, আবার স্পেসিফিক্যালি বলতে গেলে প্রকৃত উপসেট। তাহলে এইখান থেকে যেহেতু আমার একটা উপাদান কমছে, সুতরাং প্রকৃত উপসেটটাকে আমরা লিখতে পারি, কোনো একটা সেটের প্রকৃত উপসেটটাকে আমরা লিখতে পারি 2n - 1, এভাবে লেখা যায় না? 2n - 1 আমরা এভাবে লিখতে পারি। তো যেমন এটা কি, যেমন 2³ -1, 8 থেকে 1 বাদ 7, তো 7টাই তো, এখানে টোটাল 8টা ছিল, তার মধ্যে এটা বাদ চলে গেলে টোটাল 7টা থাকে না? এইভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রকৃত উপসেট বের করতে গেলে 2n - 1 এইভাবে আমরা প্রকাশ করব। আচ্ছা, এরপরটা হচ্ছে শক্তি সেট, শক্তি বা পাওয়ার সেট। পাওয়ার সেটটাকে সাধারণত পি অফ এ বি এরকম দ্বারা প্রকাশ করে। যেমন আমরা যদি এ সেট লিখি, একটু আগে যেটা লিখে আসছি এ সেট, তো এর পাওয়ার সেট লিখতে গেলে আমাদের জাস্ট সিম্পল যতগুলো উপসেট আছে সেই উপসেট সমূহর সেটটাকেই পাওয়ার সেট বলে। মানে এই যে আমরা একটু আগে লিখছিলাম না, এভাবে প্রত্যেকটা সেট আকারে, উপসেট আকারে লিখছিলাম, এই উপসেট সমূহের সেটটাকেই, যেমন 1 2 1 3 2 3 1 2 3 ফাঁকা সেট, আবার সেট ক্লোজ। তো এই টোটাল উপসেট সমূহের সেটটাকেই পাওয়ার সেট বা শক্তি সেট বলে। তো এর উপাদান সংখ্যা কতগুলো? উপসেট সংখ্যার উপাদানও যায়, এর উপাদান তাই না? এর উপাদান কত? 2n, কারণ উপসেট যতগুলো পাওয়ার সেটের উপাদানও ততগুলো। আচ্ছা, এরপর হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট নিয়ে আমরা আসলে অলরেডি আলোচনা করে ফেলছি। ফাঁকা সেট হচ্ছে যেই সেটের ভিতরে আসলে কোনো উপাদানই থাকে না, তাকেই ফাঁকা সেট বলা হয়। ওকে, তোমাদের ফাঁকা সেটে যদি আমরা একটা উদাহরণ দেখি, যে এক্স বলতেছে যে বিলংস টু এন, একটা সেট এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার, এবং 10 থেকে এক্স 11, এটা ফার্স্টেই কি বলছে, এটাকে এইভাবে প্রকাশ করে অথবা এইভাবে প্রকাশ করতে পারে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 10 থেকে এক্স বড় এবং 11 থেকে ছোট। এখন দেখো 10 আর 11-র ভিতরে দুনিয়ার যা কিছু আছে সবই ভগ্নাংশ, এ সবই তো ভগ্নাংশ, কিন্তু আবার বলে দিয়েছে এখানে এক্স কি পূর্ণ সংখ্যা, তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা। সুতরাং এই যে এবং এদের মধ্যে কোনো কমন উপাদান নাই, এদের ভিতরে কোনো কমন কিছু নাই, যেহেতু কমন নাই তার মানে এটা একটা ফাঁকা সেট, এদের ভিতরে কোনো উপাদানই নেই, তো এইভাবে বলতে পারে। এরপর হচ্ছে সেটের অন্তর। তো সেটের অন্তরকে সাধারণত আমরা যদি দুইটা সেট লিখি, যেমন 1 1 2 3 4, এবং আর একটা সেট লিখি যে 2 3, যদি এভাবে লিখি আর কি, তো সেটের অন্তরটা কি? সেটের অন্তরটা হচ্ছে একটা সেট থেকে আর একটা সেটকে বাদ দিতে হবে। এটাকে সাধারণত এ বাদ বি এইভাবে বলা হয়, এ বাদ বি।
বা এটাকে এইভাবেও প্রকাশ করা হয়। এর অর্থ হচ্ছে 1 2 3 4 মাইনাস 2 3। আচ্ছা, এইটাকে কিভাবে বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে যে এদের ভিতরে যে কমন উপাদানটা থাকবে, খুব ভালো করে বুঝবা, এদের ভিতরে যে কমন উপাদানটা থাকবে সেই উপাদানটাকে আমরা বাদ দিয়ে প্রথম উপাদানে আর যেই কয়টা মানে প্রথম সেটে আর যে কটা উপাদান থাকবে সেই উপাদানগুলোকে লিখবো। যেমন কমন কি আছে 2 3, তাহলে প্রথম উপাদানে বা প্রথম সেটে আর কি কি উপাদান আছে 1 আর 4। সো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কি বলছি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেট যখন বাদ দেব তখন দ্বিতীয় সেটের উপাদান আর প্রথম সেটের যে কমন উপাদান সেই কমন উপাদানটা প্রথম সেট থেকে বাদ দিয়ে প্রথম সেটে আর যেই সমস্ত উপাদান থাকবে তাদেরকে নিয়েই আমাদের এ বাদ বি বা এই সেটের অন্তরটা পাওয়া যাবে, দুইটা সেটের অন্তর পাওয়া যাবে। ঠিক আছে, তো দেখি এখানে আমাদের অঙ্ক দেওয়া আছে। যেমন পি আমাদের দেওয়া আছে, পি এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ। তো 12 এর গুণনীয়কগুলো কি কি? 12 এর গুণনীয়কগুলো আমরা যদি একটু সাইডে করি, যেমন 12কে লেখা যায় 12 গুণ 1, তারপরে 2 দিয়ে যাই 6 দুগুণে 12, 3 দিয়ে কি যায় 3 দিয়ে যায়, 3 আর 4 12। ঠিক আছে, আর কি যায়? তো আর যায় না। তো 1 2 3 4 6 12 এইগুলো সবই এর তালিকা পদ্ধতিতে করলে 1 2 3, অবশ্যই এটা তালিকা পদ্ধতিতে করবা, 4 6 12। এরপরে যদি কিউ এর দিকে তাকাই, কিউ এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স 12 এর সমান বা তার ছোট, এক্স 12 এর সমান অথবা তার ছোট। তো গুণিতকগুলো সাধারণত পজিটিভ হয়, সুতরাং 3 এর গুণিতকগুলো কি হইতে পারে? 3 6 9 12 সমান, কিন্তু তার বেশি আর হবে না, তার মানে 3 6 9 12, তাই তো? এটা আমাদের কিউ সেট। এখন আমাদের বলছে পি মাইনাস কিউ বা পি বাদ কিউ, এইভাবে যদি আমরা পড়ি তাহলে 1 2 3 4 6 12, এটা থেকে 3 6 9 12 এটা যদি বাদ দিই, কমন উপাদান কি কি আছে? আমরা জাস্ট কমন উপাদানগুলো বের করব। এই 3, তাই না? এই যে 3 কমন উপাদান, তারপরে 6, এই যে 6, তারপরে 12, এই যে 12। কমন উপাদান বের করার পরে প্রথম সেট থেকে যেইগুলো বেঁচে থাকবে, যেমন 1 2 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটটা কি? অ্যাকচুয়ালি সার্বিক সেট হচ্ছে যেই সেটের আন্ডারে আর বাকি সেটগুলো থাকে, অর্থাৎ উপসেট সমূহ যেই সেট থেকে আসছে। যেমন একটু আগেই আমরা লিখছিলাম 1 2 3, যেটা লিখছিলাম, যেমন 1, তারপরে হচ্ছে 2, তাই না, 3, এই যতগুলো উপসেট আছে, উপসেট, এই উপসেটগুলো যেই সেট থেকে আসছে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। এটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট, ওকে। তোমার সার্বিক সেটের আন্ডারে বাকি সেটগুলো থাকে। তো একে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে, এইভাবে ইউ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এরপরে হচ্ছে পূরক সেট। পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে যদি কোনো সেট বাদ দেওয়া হয়। যেমন আমি যদি লিখি যে ইউ, যেহেতু সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করে, সুতরাং আমরা সার্বিক সেট একটা লিখলাম। সাপোজ 1 2 3 4, এবং আর একটা সেট লিখলাম 1 2,
3, এটা লিখলাম। 1 আর 4, যাও 1 আর 4 লিখলাম, আর একটু ভালো করে বুঝে। এখন কথা হচ্ছে এই যে 1 আর 4, এই 1 আর 4 কিন্তু সার্বিক সেটের একটা উপসেট, ঠিক কি না? কারণ 1 আর 4 এর ভিতরে আছে। তাহলে সার্বিক সেটের একটা উপসেট হচ্ছে এই এ সেটটা। সুতরাং আমরা যদি বলি এ সেটের পূরক সেট বের করো, এই এ সেটের পূরক সেট বের করো, তাহলে এ বার এইভাবে প্রকাশ করি, অথবা এর উপরে সি দ্বারা প্রকাশ করি। সিতে কমপ্লিমেন্ট বুঝাই, কমপ্লিমেন্ট অফ সেট। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে ইউ, সূত্রটা হচ্ছে ইউ বাদ এ, যার কমপ্লিমেন্ট বের করব যেই সেটের, সেটা ইউনিভার্সাল সেট থেকে বা সার্বিক সেট থেকে বাদ হয়ে যাবে, বা এটাকে এইভাবে প্রকাশ করেন, বাদ এ। তো বুঝতে পারতেছো, এক অলরেডি যেহেতু আমরা করে আসছি, এই যে আমরা অলরেডি যেহেতু এই উদাহরণগুলো করে আসছি সেটের অন্তর, সুতরাং এখন তো এটা বের করতে পারবো। 2 3 4 মাইনাস 1 4, বাদ দিলে কি থাকে? কমন উপাদান 1 আর 4, তাহলে থাকে পড়ে 2 আর 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।